পীর ও গাজী সাহেব। পশ্চিমবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গে ও দক্ষিণ রাঢ়ে পীর ও গাজী সাহেবের প্রতিপত্তি খুব বেশি দেখা যায়। পীর সাহেব ২৪ পরগনার গ্রাম দেবতাদের মধ্যে অত্যন্ত লোকপ্রিয়। প্রায় প্রত্যেক গ্রামে পঞ্চানন ঠাকুর আছেন, পীর সাহেবও আছেন। অনেক জায়গায় উভয়ই বৃক্ষতলে পাশাপাশি বিরাজ করেন। অলৌকিক শক্তির সাদৃশ্য উভয়ের মধ্যে আছে। পশ্চিম সুন্দরবন ও দক্ষিণ ২৪ পরগনায় প্রাধান্য খুব বেশি। হাওড়া, হুগলি, বর্ধমান ও মেদিনীপুর জেলায় বিখ্যাত পীর স্থান আছে অনেক। সুন্দরবন অঞ্চলে বনবিবি ও পীরের বেশি প্রাধান্য। দক্ষিণ অঞ্চলে পঞ্চানন ও পীর সাহেবের প্রতিপত্তি প্রায় সমান। উত্তরে উভয়েরই প্রাধান্য একটু কম। উত্তরের কলকারখানার দৈত্যদানবরা বোধহয় কিছুটা তাঁদের স্থানচ্যুত করেছে। পীর সাহেবের প্রতিপত্তি শুধু ২৪ পরগনার বিশেষত্ব নয়, বাংলাদেশেরই বিশেষত্ব। মুসলমান অভিযানের সময় থেকে আরম্ভ করে স্বাধীন সুলতানদের আমল পর্যন্ত মুসলমান ফকিররা এদেশের শাসনকার্যে ও ধর্মপ্রচারে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। পীর ও গাজী সাহেবদের সবচেয়ে মুশকিল হয়েছিল গ্রাম দেবতাদের নিয়ে। ইসলাম ধর্মের প্রচার প্রধানত যাঁদের কাছে তাঁরা করেছিলেন, এবং তার আবেদনও ছিল যাঁদের কাছে সবচেয়ে বেশি। তাঁরা সাধারণ গ্রামের লোক, গ্রাম দেবতার পূজা করতেন। তার মধ্যে বৌদ্ধধর্মীদের সংখ্যা কম ছিল না। বৃক্ষ, জীবজন্তু, ভূত প্রেতের পূজারীদের সংখ্যাও কম ছিল না। গাজী সাহেবরা এই গ্রাম দেবতাদের নিয়ে সমস্যায় পড়েছিলেন, কারণ বড় বড় অভিজাত দেবতাদের যত সহজে দেবালয় থেকে উৎখাত করা যায়, ইট পাথরের দেবালয় পর্যন্ত ধূলিসাৎ করে ফেলা যায়, গ্রাম দেবতাদের সেইভাবে উচ্ছেদ করা যায় না। সাধারণ গ্রামের লোকের মতনই তাঁরা দীন দরিদ্র, তাদের মতন জীর্ণ পর্ণকুটিরেই তাঁরা বাস করেন, সহজেই সন্তুষ্ট হন। গাজী সাহেবরা তা বিলক্ষণ বুঝেছিলেন। বুঝে সুঝেই তাঁরা বাংলার গ্রাম দেবতাদের সঙ্গে একটা আপোষ রফা করে বাংলার জনসাধারণকে বশীভূত করতে চেয়েছিলেন। গ্রাম দেবতাদের গুণগুলি পীর ও গাজী সাহেবরা নিজেরাই আত্মসাৎ করে ফেলেন। মধ্যে মধ্যে তাই নিয়ে বিরোধ যে হয়নি তা নয়। ২৪ পরগনার ব্যাঘ্র দেবতা ব্র্যাকেটে অর্থাৎ বাঘের দণ্ডমুণ্ডের কর্তা যে দেবতা ব্র্যাকেট ক্লোজড, দক্ষিণ রায়ের সঙ্গে গাজী সাহেবের বিরোধ হয়েছিল। ২৪ পরগনারই কবি তাই নিয়ে রায়মঙ্গল কাব্য রচনা করেছিলেন। গাজী ও দক্ষিণ রায় দুজনেরই সেনাদল বাঘ। দুজনে যখন বিরোধ বাঁধল, তখন বনের বাঘ দুই ভাগে ভাগ হয়ে গেল। গাজীর বাহন ও প্রিয় বাঘের নাম দাউদা, রায়ের বাহন ও প্রিয় বাঘের নাম হীরা। যুদ্ধে অবশ্য প্রথম দিকে ফকির মরতে লাগলো বেশি। তারপর গাজী সাহেব পয়গম্বর প্রদত্ত খরসান খাঁড়া নিয়ে ৭,০০০ বাঘ মেরে রায়ের গলায় কোপ বসিয়ে দিলেন। দক্ষিণ রায়ের মুন্ড ধরচ্যুত হলো বটে, কিন্তু আবার জোড়া লাগলো। এই যখন অবস্থা, তখন পরমেশ্বর এলেন শান্তি শর্ত নিয়ে। যুগ সংকটকালে আসতে তিনি বাধ্য, কিন্তু কি রূপ ধারণ করে এলেন? অর্ধ শ্রীকৃষ্ণ পয়গম্বরের রূপ। সেটা কি? তার বর্ণনা এই: অর্ধেক মাথায় কালা, এক ভাগ চূড়াটালা, বনমালা ছিলম্বিনী তাতে, ধবল অর্ধেক কায়, অর্ধ নীল মেঘ প্রায়, কোরআন পুরাণ দুই হাতে। মোটামুটি এই শর্তে তিনি একটা সন্ধি চুক্তি করে দিলেন। এখানে দক্ষিণ রার সব ভাটি অধিকার, হিজলিতে কালুরায় থানা, সর্বত্র সাহেব পীর সব নোয়াই বেশির, কেহ তাহে না করিবে মানা। জোন বা টেরিটোরিয়াল সীমানা পর্যন্ত নির্দিষ্ট করে দেওয়া হলো। দক্ষিণ রায় ও গাজী সাহেব উভয়েই শান্তিতে বিরাজ করতে লাগলেন। হুকুম হলো যে অন্যান্য দেবতাদের মতন পীর সাহেবের কাছেও সব নোয়াই বেশির। আধাকৃষ্ণ পয়গম্বরের সেই হুকুম আজও পশ্চিম বাংলার অধিকাংশ গ্রামের লোক সরল বিশ্বাসে মেনে চলেন। যুগ সন্ধির সময় মুসলমান পীর ও ফকিররা
বাংলার গ্রাম দেবতাদের সঙ্গে এইভাবে সন্ধি করতে বাধ্য হয়েছিলেন। ইতিহাসে দেখা যায় দুটি বিভিন্ন সংস্কৃতি যখন ঘটনাচক্রে মুখোমুখি দাঁড়ায় তখন দ্বন্দ্ব ও সংঘাতের মধ্য দিয়ে একটা সমন্বয় হয় উভয়ের মধ্যে। বিশেষ করে দৃঢ়মূল উন্নত সংস্কৃতির কাছে বিজয়ী সংস্কৃতি এইভাবে আপোস করতে বাধ্য হয়। বাংলাদেশে হিন্দু মুসলমান সংস্কৃতির মধ্যে খুব বেশিভাবে তাই হয়েছে। পীর মাহাত্ম্য কাহিনীর উৎপত্তি হয়েছে প্রধানত পশ্চিম ও উত্তরবঙ্গে। পশ্চিমবঙ্গের ধর্মঠাকুরের মধ্যেও মুসলমান প্রভাব বেশ স্পষ্ট। ধর্মমঙ্গল কবিরা ধর্মঠাকুরকে পীরের বেশেও দেখেছিলেন। রূপরাম চক্রবর্তী তো নিজেকে রূপরাম ফকির বলেছেন। ফকির বেশি ধর্মঠাকুরই মনে হয় ক্রমে সত্যপীর ও সত্যনারায়ণে বিবর্তিত হয়েছেন। এছাড়া নাথগুরু মৎস্যেন্দ্রনাথ ও পীর মসনদ আলী মিলিত হয়ে মছলন্দি বা মোছলা পীর হয়েছেন। 24 পরগনাতেও মছলন্দি বা মোছলা পীর আছেন। বড় খাঁ গাজী তো আছেনই। দক্ষিণ রায়ের সঙ্গে আপোস করে এই বড় খাঁ গাজীর মাহাত্ম্য কাহিনী অনেক আছে। একটি বিশিষ্ট কাহিনীর কথা উল্লেখ করছি। কাহিনীটি মেদন মল্ল পরগনার জমিদার মদন রায় ও বড় খাঁ গাজী নিয়ে। নাম মদনের গান বা মদনপালা। মদন রায় হলেন বারুইপুরের রায়চৌধুরীদের পূর্বপুরুষ। মদন রায় একবার খাজনার দায়ে পড়ে নবাবের কাছে নাস্তানাবুদ হন। বড় খাঁ গাজী তাকে উদ্ধার করেন। ক্যানিং রেলপথে ঘুটিয়ারি শরীফে গাজী সাহেবের যে বিখ্যাত দরগাহ আছে সেখানে আষাঢ় মাসে অম্বুবাচীর সময় বিখ্যাত উৎসব হয়। তাতে বারুইপুরের রায়চৌধুরীদের বাড়ি থেকে সর্বপ্রথম শিরনি দেওয়া হয়। মেদনমল্ল পরগনা রায়চৌধুরীদের জমিদারির অন্তর্ভুক্ত এবং ঘুটিয়ারি শরীফ প্রাচীন মেদনমল্ল পরগনার অন্তর্গত। বারাসাত বসিরহাট রেলপথে হারোয়ায় বিখ্যাত পীর গোরাচাঁদ আছেন। তার নামেও অনেক কাহিনী আছে। দক্ষিণে খাড়িগ্রামে একজন গাজী সাহেব আছেন। এছাড়া গ্রামে গ্রামে পীরের আস্তানা ও বিবি মায়ের স্থান আছে। সর্বত্র ছোট ছোট সমাধিস্তূপ আছে এবং এই স্তূপগুলি দেখে বৌদ্ধ স্তূপের কথা সহজেই মনে হয়। বৌদ্ধ ধর্মের প্রাধান্যের যুগে গ্রামে গ্রামে চৈত্য ও স্তূপ পূজা হতো। বৌদ্ধরা বাংলাদেশের যে স্তরের জনসাধারণকে ধর্মান্তরিত করেছিলেন, পরবর্তীকালে মুসলমানরা প্রধানত তাঁদেরই ধর্মান্তরিত করেছেন। গ্রাম দেবতার মৃত্যু নেই। ধর্মান্তরের সময় গ্রামাঞ্চলে ছোট ছোট বৌদ্ধ মৃত্তিকা স্তূপ ও প্রস্তর স্তূপগুলি পীর স্থান ও বিবিমা তলায় পরিণত হওয়া আদৌ বিচিত্র নয়।